স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি সারা মেহজাবি। এ যেন মামলার রমরমা বাণিজ্য, নিরীহ মানুষকে হয়রানির অভিনব কৌশল। 5 আগস্টের পর হয়রানির উদ্দেশ্যে মূল আসামির সাথে অসংখ্য নির্দোষ মানুষের নাম জড়িয়ে দিচ্ছে একটি মহল। খোদ পুলিশ মহাপরিদর্শক করেছেন এমন মন্তব্য, যদিও এসব মামলাবাজদের নজরদারিতে রাখার দাবি আইন উপদেষ্টার। মাহফুজ আলম শ্রাবণ জুলাই আগস্ট আন্দোলনে নিহত হন রাজধানীর মিরপুরে। গেল 20 এপ্রিল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নিহতের ভাই বাদী হয়ে মামলা করেন, যেখানে আসামি করা হয় অভিনেতা ইরেশ জাকের সহ 408 জনকে। ওই দিনই আদালত তার জবানবন্দি রেকর্ড করে অভিযোগটি পুলিশকে নিয়মিত মামলা হিসেবে নেয়ার নির্দেশ দেন। এই মামলার আসামি করার ধরন নিয়ে চলছে নানা সমালোচনা। এমনকি অভিনেতা ইরেশ জাকেরের বিরুদ্ধে হত্যা মামলা হওয়ায় বিস্মিত খোদ সংস্কৃতি উপদেষ্টা। ইরেশ জাকেরকে আমি পার্সোনালি চিনি, আমি জানি জুলাইয়ের আন্দোলনে উনি জড়িত ছিলেন। এখন আপনি দেখেন মামলা করার, এখন আমরা স্বাধীনতা পেয়েছি, মামলা করার স্বাধীনতা আছে, সবাই সেই স্বাধীনতার কেউ অপব্যবহার করছে। আমি বিশ্বাস করি পুলিশ এটা সঠিক তদন্ত করবে এবং তদন্ত করে যেটা সত্য সেটার পক্ষে থাকবে এবং যেটা মিথ্যা সেটাকে বাতিল করে দেবে। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জুলাই হত্যাকাণ্ড ঘিরে সারা দেশে শত শত মামলা হয়েছে। যেসব মামলায় নির্দিষ্ট আসামির পাশাপাশি জুড়ে দেওয়া হয়েছে শত শত নাম, যা নিয়ে তখনও উদ্বেগ জানিয়েছিল বিভিন্ন মানবাধিকার সংগঠন। অভিযোগ রয়েছে এখনো মামলাগুলো নিয়ে বাণিজ্য করছে এলাকাভিত্তিক বিভিন্ন চক্র। অভিনেতা ইরেশ জাকেরের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে আইন উপদেষ্টা জানান, মামলা করতে কোনো বাধা নেই, কিন্তু কেউ বাণিজ্যিক উদ্দেশ্যে মামলা করছে কিনা তা জানতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। মামলা করতে কাউকে বাধা দিতে পারি না, কিন্তু মামলা হওয়ার পর আপনারা খেয়াল করে দেখেছেন স্বরাষ্ট্র মন্ত্রক থেকে বারবার বলা হয়েছে যে অভিযোগের কোনো বস্তুনিষ্ঠতা পাওয়া না গেলে কাউকে যেন গ্রেফতার না করা হয়। হয়রানিমূলক ও ব্যবসার উদ্দেশ্যে করা মামলা নিয়ে কড়া মন্তব্য করেছেন পুলিশ প্রধানও। যেটা 5 আগস্টের পরে দেখা গেছে, আপনি ভেরি রাইটলি সেড, অনেকে ওই অসৎ উদ্দেশ্যে মানুষের কাছ থেকে অর্থ আদায়ের জন্য, হ্যারাস করার জন্য, ভয় দেখানোর জন্য অপরাধটা হয়তো করেছেন 5 জন কি 10 জন, ওখানে আরো 300 লোকের নাম দিয়ে মামলা দায়ের হচ্ছে। আপনাদের সকলকে নিশ্চিন্ত করতে পারি আপনাদের মাধ্যমে দেশবাসীকে যে আমরা শুরু থেকে পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তারা এই নির্দেশ পেয়েছেন যে নিরীহ লোককে যেন গ্রেপ্তার করা না হয়, নিরীহ লোককে যেন হয়রানি করা না হয়। পলাতক পুলিশ সদস্যদের ধরতে ইন্টারপোলের সহায়তা নেওয়া হবে বলেও জানিয়েছেন আইজিপি। সজল দাস, নিউজ 24, ঢাকা। আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানোর আগে তাদের হত্যার ভিডিও হাতে পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এ ঘটনায় 2 জনকে নতুন করে শনাক্ত করা হয়, বাকিদের শনাক্তের কাজ চলছে। এদিন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 13 পুলিশ সদস্যকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। গেল বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। ওই দিন আশুলিয়া থানায় 6 তরুণকে প্রথমে গুলি ও পরে একটি ভ্যানে করে তাদের মরদেহ পুড়িয়ে ফেলা হয়, যার মধ্যে একজন জীবিত ছিলেন। জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের সময় আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানোর আগে তাদের হত্যার ফুটেজ হাতে পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এ ঘটনায় 2 জনকে নতুন করে শনাক্ত করা হয়, বাকিদের শনাক্তের কাজ চলছে। সোমবার ট্রাইব্যুনাল আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন 25 মে ধার্য করেন। এই মামলা তদন্ত রিপোর্ট দাখিলের শেষ পর্যায়ে আমরা দেখতে পেলাম যে যারাকে পোড়ানো হয়েছে তাদের হত্যার ভিডিওটা আমাদের সামনে আসছে। এই বিষয়ে তদন্ত সমাপ্ত করার জন্য কিছুদিন সময় দরকার, এই জন্য আমরা 1 মাস সময় চেয়েছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল এটা মঞ্জুর করেছেন। অন্যদিকে যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে হাজির করা হয়। এ মামলার তদন্ত প্রতিবেদন আগামী 20 জুলাই দাখিলের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আর রামপুরের কার্নিশে ঝুলে থাকা এক যুবককে হত্যা মামলার তদন্ত প্রতিবেদনও জুলাইয়ের 20 তারিখে দাখিলের কথা বলা হয়েছে। পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্টের জন্য এবং ন্যায় বিচারের সাথে এই সময়টা প্রয়োজন। এটা বিচারকে বিলম্বিত করার জন্য না, ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করার জন্য। নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি রবিউলকে জুলাই হত্যা মামলায় কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল। সাবেক মন্ত্রী দীপু মনির প্যারোলের আবেদন
আমলে নেয়নি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 4 মামলায় 13 জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকে হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। নারায়ণগঞ্জে সোলাইমান হত্যা মামলায় শুনানি শেষে আদালত থেকে বের হওয়ার সময় আইনজীবীদের হাতে লাঞ্ছিত হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। সোমবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদিরের আদালতে তাকে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করে তদন্তকারী সংস্থা সিআইডি। পরে বিচারক আনিসুল হকের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সকালে কড়া নিরাপত্তায় তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়। শুনানি শেষে আদালত থেকে বের হওয়ার সময় আইনজীবীদের একাংশ আনিসুল হককে চড় থাপ্পড় দেয়। এ সময় পুলিশি নিরাপত্তায় তাকে কারাগারে পাঠানো হয়। জনগণ তাড়াতাড়ি ক্ষমতা হস্তান্তরের কথা বলছে না। প্রধান উপদেষ্টার এমন মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে চলছে বাহাস। এর মধ্য দিয়ে ভোট নিয়ে জনমনে বিভ্রান্তি বাড়ছে বলে মনে করছে বিএনপি। তবে উল্টোসুর জামায়াত ও এনসিপির। তারা বলছে নির্বাচন বিলম্বিত করতে নয়, বরং এই সরকারের প্রতি জনগণের আস্থার কথা জানিয়েছেন ডক্টর ইউনূস। তবে বিচারের আগে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার বিপক্ষে বিএনপি, জামায়াত ও এনসিপি। সাইফুল ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত। কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরার বৈশ্বিক নেতাদের সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান টক টু আল জাজিরায় রোববার সাক্ষাৎকার দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, বাংলাদেশের পরিস্থিতি দেখে মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এখনো তাদের জন্য ভালো সমাধান। মানুষ এখনই নির্বাচন ও ক্ষমতার হস্তান্তর চাইছে না বলে মন্তব্য করেন তিনি। নির্বাচন নিয়ে যখন নানা মহলে সন্দেহ সংশয় বাড়ছে, তখন প্রধান উপদেষ্টার এমন বক্তব্য নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত হওয়ার কোনো ক্ষেত্র তৈরি করবে কিনা জানতে চাইলে এনসিপি ও জামায়াত নেতারা বলেন, তারা প্রধান উপদেষ্টার বক্তব্যে নেতিবাচক কিছু দেখছেন না। উনি এটার উত্তর বলেছেন যে না, ব্যাপারটা এখন এরকম না, মানুষ এখন অন্তর্বর্তী সরকারের উপর ভরসা রাখছে, মনে করছে যে কিছু কিছু কাজ এই মানে সরকার করে যাবে। পাশাপাশি উনি এটাও খুব পরিষ্কারভাবে বলেছেন যে জুনের পরে ইলেকশন হবে না, জুনের মধ্যেই ইলেকশন হবে। এই বক্তব্যটার মধ্য দিয়ে নিজের কনফিডেন্সটাকে প্রকাশ করা, পাশাপাশি ইন্টারন্যাশনাল কমিউনিটিকেও দৃষ্টি আকর্ষণ করা যে আমাদের যে সরকারটি এখন আছে, অন্তর্বর্তীকালীন সরকার, এটা জনগণের সমর্থিত সরকার। এনসিপি ও জামায়াত ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যে নেতিবাচক কিছু না দেখলেও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান মনে করেন, ডক্টর ইউনূসের বক্তব্যে আগামী নির্বাচন নিয়ে সংশয় আরও বাড়বে। এই বক্তব্য জনমনে যে বিভ্রান্তি তৈরি করবে, সেটা কিন্তু আগামী দিনের গণতন্ত্রের জন্য, গণতন্ত্রের যে অভিযাত্রা, তার জন্য কিন্তু এক ধরনের সংশয় তৈরি করতে পারে। আল জাজিরায় সাক্ষাৎকারে ডক্টর ইউনূস আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়টি রাজনৈতিক দল ও নির্বাচন কমিশনের উপর ছেড়ে দেন। পাশাপাশি তিনি বলেন, আওয়ামী লীগকে আগে সিদ্ধান্ত নিতে তারা নির্বাচনে অংশ নেবে কিনা। আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশ নেওয়ার কথা বলে, তারা আসলে দেশকে একটা গৃহযুদ্ধের দিকে নিয়ে যেতে চায়। তাহলে আগামী ইলেকশনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো বাস্তবতা নাই। জাতিসংঘের যে প্রতিবেদন, সেখানে স্পষ্ট বলা হয়েছে গণহত্যা হয়েছে শেখ হাসিনা নির্দেশে। এর ফলে এরকম গণহত্যাকারী আবার নির্বাচনে আসবে, এটা না আইন বলবে, না জনগণ বলবে, না আন্তর্জাতিকভাবে এটা গ্রহণযোগ্য হবে। নির্বাচনে আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগকে তো আগে বিচারের মুখোমুখি হতে হবে, তারপরে তো নির্বাচনের প্রশ্ন আসবে। আওয়ামী লীগের বিচার ইস্যুতে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান বিএনপি, এনসিপি ও জামায়াতের নেতারা। এই সরকারকে আমরা সব সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। আল জাজিরায় দেয়া প্রধান উপদেষ্টার নির্বাচন নিয়ে বক্তব্যের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কোনো মহামানবকে ক্ষমতায় রাখতে জুলাই আন্দোলন হয়নি। গণতন্ত্রের আশায় জনগণ কারো অপেক্ষায় থাকবে না বলেও জানান তিনি। বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশ পিপলস পার্টি, নেব ভাসানী ও আম জনতা দলের সাথে লিয়াজো কমিটির বৈঠক শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি। জানান, কোনো সুবিধাভোগী গোষ্ঠী নির্বাচন পেছানোর জন্য সময় ক্ষেপণ করে গণতন্ত্রের বিরুদ্ধাচরণ করছে। এ সময় অন্য রাজনৈতিক দলের নেতারা ডিসেম্বরে নির্বাচন করতে আগামী মাসের মধ্যেই রোডম্যাপ ঘোষণার দাবি জানান।
যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, সেটা যেই সরকারই হোক। কোনো মহামানবকে বাংলাদেশের দায়িত্ব দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ নির্বাচনে বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করে নাই, ত্যাগ স্বীকার করে নাই। আর কোন মহামানব কোন দেশের গণতন্ত্রের সমাধান দেবে তার জন্য বাংলাদেশের জনগণকে অপেক্ষা করতে হবে, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইতালির গণমাধ্যম রাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের সরকার পতনের কথা উল্লেখ করে তিনি জানান, অন্তর্বর্তী সরকার দেশের অর্থনীতি এবং আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছে। জানান, আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। ছাত্র, যুবক, শ্রমিক তাদের জীবন দিয়েছে। তার বিনিময়ে অন্তর্বর্তী সরকার দেশের সমাজ এবং অর্থনীতিকে আবার ঠিক করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আশা করছি আগামী বছরের ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে পবিত্র হজের ফ্লাইট। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে আসছেন মুসল্লিরা। যাত্রা ভোগান্তি মুক্ত করতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর প্রথম দিনই সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন 419 জন হজযাত্রী। প্রথম ফ্লাইট রাত 2:15 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করবে। মাসুদ সুমনের রিপোর্ট। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে এখন বেশ ব্যস্ততা। সৌদি আরবের পথ ধরতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন মুসল্লিরা। ঠিকঠাক করে নিচ্ছেন কাগজপত্র। সব মিলিয়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কড়া নজরদারি আইন শৃঙ্খলা বাহিনীর। সব ঠিক থাকলে মঙ্গলবার পবিত্র হজ পালন করতে সৌদি আরবের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে রওনা হবে প্রথম ফ্লাইট। ওই দিন রাত 2:15 এই ফ্লাইটে যাবেন আল্লাহর ঘরের 419 মেহমান। আলহামদুলিল্লাহ, আমার দীর্ঘদিনের প্রত্যাশা ছিল, আল্লাহর কাছে দোয়া করতেছিলাম, আল্লাহ শেষ প্রান্তে নিয়ে এসেছে। খুব ভালো লাগছে, আল্লাহর ঘরে জিয়ারতে যাবে, এটা তো অনেক আনন্দের জিনিস। পবিত্র জায়গায় যাবো, এই জন্য ভালো লাগে। এবার হজ পালন করতে বাংলাদেশ থেকে সৌদি আরবে যাবেন 87,100 জন। সরকারি ব্যবস্থাপনায় 5,200 জন এবং বাকিরা যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়। সরকারি 112 ও বেসরকারি গাইড থাকবেন 1,743 জন। সার্বিক সহযোগিতায় থাকছেন 70 জন মুআল্লিম। হজযাত্রায় ভোগান্তি কমাতে এবার বাড়ানো হয়েছে প্রযুক্তির ব্যবহার। নেওয়া হয়েছে আরও নানা উদ্যোগ। নিবন্ধন থেকে শুরু করে টাকা জমা দেওয়া পর্যন্ত, এরপরে পাসপোর্ট, ভিসা, সব কিছু। এবার কোনো জ্ঞানজাম নেই এবং ওই মললেম সব কিছু কাগজপাতি ওকে করে দিচ্ছে। টাকা অনলাইনে পাঠানো যাচ্ছে। যেখানে যেখানে যে দরকার ছিল সেখানে কিন্তু অতি দ্রুত সব সম্পূর্ণ কাজ আমরা সঠিকভাবে পাইছি। হজের শেষ ফ্লাইট যাবে আগামী 31 মে। 10 জুন শুরু হয়ে ফিরতি ফ্লাইট শেষ হবে 10 জুলাই। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। দর্শক, আশকোনা হজ ক্যাম্প থেকে এই মুহূর্তে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাসুদ সুমন। সুমন, হজ ক্যাম্পের সার্বিক পরিস্থিতি কি দেখছেন জানাবেন আমাদের। ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে আশকোনা হজ ক্যাম্পে আছি। আপনারা যেমনটি দেখছিলেন, আজ কিন্তু ঠিক রাত 2:15 এই আল্লাহর ঘরের মেহমানরা কিন্তু মক্কার উদ্দেশ্যে রওনা দিবেন। এখানে এখন কিন্তু শেষ মুহূর্তের কাজগুলো চলছে। কিছুক্ষণের মধ্যেই ধর্ম উপদেষ্টা যিনি রয়েছেন ডক্টর আফম খালিদ, তিনি কিন্তু এখানে এসে ঠিক এই হজযাত্রার ফ্লাইটের উদ্বোধন করবেন এবং তারপরেই কিন্তু সব কার্যক্রম শেষে রাত 2:15 সময় বাংলাদেশ বিমানের 777 এয়ারলাইন্সটি কিন্তু তাদের নিয়ে রওনা দিবেন। এবং আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এবার কিন্তু হজ ব্যবস্থাপনাটি বেশ কিছু পদক্ষেপের কারণে অনেকটা ভোগান্তিমুক্ত হয়েছে। বিশেষ করে প্রযুক্তির ব্যবহার, পাশাপাশি রুট টু মক্কা, অর্থাৎ এখানে এই ঠিক বাংলাদেশের বন্দর থেকে বিমানে ওঠার পরবর্তীতে কিন্তু তাকে আর সৌদি আরবে গিয়ে কোনো ইমিগ্রেশনে বা কোনো ভোগান্তি পোহাতে হবে না। এবং পাশাপাশি এবার কিন্তু নিবন্ধন থেকে শুরু করে যাবতীয় কাজগুলো কিন্তু খুব সহজেই হয়েছে। ফলে আমরা হাজিদের সাথে কথা বলেছি, যারা হজ করতে যাবেন তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলেছেন যে এবার অনেকটা ভোগান্তিমুক্তভাবেই কিন্তু এই প্রক্রিয়াটি শেষ হয়েছে। ফলে
সব মিলিয়ে যদি বলি এই মুহূর্তে কিন্তু শেষ মুহূর্তের কাজ শেষে সবাই অপেক্ষা করছেন, পরিবারের স্বজনরা এসেছেন, ঠিক তাদের শেষ মুহূর্তের কাজগুলো সেরে নিচ্ছেন। সোহাগ, এই ছিল আমার কাছে সর্বশেষ। সুমন, আপনাকে ধন্যবাদ। চাহিদা বাড়লেও দিনে দিনে কমছে গ্যাসের সরবরাহ। ঘাটতি বেড়ে যাওয়ায় শিল্প কারখানায় কমছে উৎপাদন, বন্ধ হয়ে গেছে কয়েকশো কারখানা, কমছে রপ্তানি আয়ও। তাই সংকট উত্তরণে বিদ্যুৎ এবং গ্যাসের জন্য সরকারের সুনির্দিষ্ট রোড ম্যাপের পরামর্শ বিশেষজ্ঞদের। জেলা প্রতিনিধিদের সাথে নিয়ে আরও জানাচ্ছেন রিয়াদ সুমন। শিল্প উৎপাদনের মূল চালিকা শক্তি জ্বালানি। সেই জ্বালানি সংকটে ধুঁকছে এই ব্যবসায়িক খাত। সাভার, আশুলিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে তীব্র গ্যাস সংকট, চরমভাবে ব্যাহত হচ্ছে উৎপাদন। শিল্প মালিকরা বলছেন, শিল্পে 15 থেকে 20 PSI গ্যাস থাকার কথা থাকলেও গ্যাসের চাপ মিলছে 1 থেকে 2 PSI, যার ফলে বেড়েছে সংকট। 24 ঘন্টার 12 ঘন্টাই থাকে না গ্যাসের চাপ। সময় মতো উৎপাদন না হওয়ায় ব্যাহত হচ্ছে রপ্তানিও। আমাদের ডাইং এবং স্পিনিং মিল এই দুইটা জায়গাতেই কিন্তু আমাদের গ্যাসের ব্যবহারটা সবচেয়ে বেশি, এবং সেই জায়গাটাই সবচেয়ে বেশি এখন সাফার করতেছে। একদিকে আমাদের উৎপাদন কমে যাচ্ছে, এগিয়ে যাওয়ার পথটা সংকুচিত হয়ে আসছে। গ্যাস বিদ্যুৎ সংকটে নারায়ণগঞ্জে বন্ধ অন্তত 35 কারখানা। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে আরও কারখানা বন্ধের শঙ্কায় শিল্প উদ্যোক্তারা। যদি আরবি লোডশেডিংয়ে যায়, ওইখানে আমরা ডিজেলটা চালাই, যেখানে আমাদের প্রায় 27 থেকে 28 টাকা করে পার কিলোওয়াট পড়ে। আর জেনারেটর এই গ্যাস দিয়ে যদি আমি চালাইতাম, তাহলে এখানে আমার আনুমানিক 7.5 টাকার একটু বেশি বা 8 টাকার মধ্যে আমার পার কিলোওয়াট পড়ে। গ্যাস সংকট যদি এভাবে আরো চলমান থাকে, তাহলে পোশাক শিল্পের উপরে দারুণভাবে একটা বিপর্যয় নেমে আসবে। অন্যদিকে চট্টগ্রামে গরমের সাথে বাড়ছে লোডশেডিং, কমছে গ্যাসের চাপ। এমন বাস্তবতার মধ্যে গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে শিল্প কারখানায়। সামনে আরও ভয়াবহ অবস্থার আশঙ্কায় শিল্প মালিকরা। বিদেশ থেকে যারা বিনিয়োগ করতে আসে, প্রবাসী বাঙালিরা অথবা বিদেশিরা যে বিনিয়োগ করতে এখানে আসে, তারা এই সমস্ত খবরগুলো যখন পায় এখানে গ্যাস বিদ্যুতের অভাব আছে, জ্বালানির অভাব আছে, তখন কিন্তু তারা অনেক সময় গুটিয়ে চলে যায়। বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানির এমন সংকট অব্যাহত থাকলে মুখ ফিরিয়ে নিতে পারেন বিদেশি বিনিয়োগকারীরা। কিন্তু গতদিনও আমি দেখেছি 830 MMCFD সাপ্লাই দিচ্ছে, কিন্তু আমরা 1100 পর্যন্ত দিতে পারি। তো কোনো অবস্থায় তো 1000-এর নিচে মধ্যে যাওয়া উচিত না। অল্প কিছু টাকা লাগবে, ডলারই লাগবে, আমি মানলাম, কিন্তু এটা যে আমাদের শিল্পকে ব্যাহত করছে এটা তো বুঝতে হবে। বেসিক ইন্ডাস্ট্রিজ গ্রুপ বা বিগ ইন্ডাস্ট্রিজ গ্রুপ, তাদেরকে আমি তাদের ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্ট করার সুযোগ দেওয়া উচিত। তা থেকে তার শিল্প কারখানা যখন স্বাবলম্বী হবে, চালাতে পারবে, তার বাড়তি যদি অংশ কিছু থাকে বিদ্যুৎ, সেটা সরকার কিনে নিতে পারবে। দেশের অর্থনৈতিক ক্ষতি এড়াতে অন্তর্বর্তী সরকারকে পদক্ষেপের তাগিদ ভুক্তভোগীদের। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে ইশরাকের গেজেট প্রকাশের আগে আইন মন্ত্রণালয়ের মতামতের অপেক্ষা করেনি নির্বাচন কমিশন। তারা স্বাধীনভাবে গেজেট প্রকাশ করেছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বোধহয় আপনার পরে প্লেন পরিবর্তন করেছিলেন, সেই জন্য আমরা একটু দ্বিধান্বিত ছিলাম যে এটা আসলে গেজেট নোটিফিকেশন হবে নাকি এটাকে আপিল করতে হবে, এটা নিয়ে আমরা একটু দ্বিধান্বিত ছিলাম। তো নির্বাচন কমিশন আমাদের মতামতের জন্য অপেক্ষা করেন নাই, ওনারা নিজেরা গেজেট নোটিফিকেশন করেছেন। জাতীয় স্বার্থে দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান। সোমবার প্রেস ক্লাবে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান জামায়াতের আমির। অনুষ্ঠানে শফিকুর রহমান বলেন, একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য দল মতের ঊর্ধ্বে উঠে জাতির স্বার্থে জাতীয় ব্যাপারে ঐক্যবদ্ধ হলে এই জাতি বিজয়ী হবে। মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমরা দল মতের ঊর্ধ্বে উঠে জাতির স্বার্থে জাতীয় ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ হই, তাহলে এই জাতি বিজয়ী হবে। ব্যক্তিগতভাবে কেউ পরাজিত হতে পারে, কিন্তু জাতি বিজয়ী হয়ে যাবে ইনশাআল্লাহ। সারা দেশে বজ্রপাতে 12 জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে কুমিল্লায় 4 জন, কিশোরগঞ্জে 3 জন, সুনামগঞ্জের শাল্লায় 1 জন, হবিগঞ্জে 1 জন, শরীয়তপুরে 1 জন, নেত্রকোনায় 2 জনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে ও দুপুরে আকস্মিক বজ্রপাতে এসব হতাহতের ঘটনা ঘটে। আর এদিকে আগামী কয়েকদিন সারা দেশেই তাপমাত্রা কম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে।
গত কয়েকদিন ধরেই তীব্র গরমে নাকাল জনজীবন। এমন পরিস্থিতিতে কিছু জেলায় বৃষ্টি সুখবর নিয়ে আসলেও আকস্মিক বজ্রপাত প্রাণ নিয়ে গেল অনেকের। সোমবার দুপুরে কুমিল্লার মুরাদনগরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে 2 কৃষক ও 2 কিশোর সহ মোট 4 জন মারা গেছেন। প্রত্যক্ষদর্শীরা জানায় দুপুরে কৃষিজমি থেকে পাকা ধান কাটতে গিয়ে 2 কৃষক মারা যায়। বাকি 2 কিশোরের মৃত্যু হয়েছে ঘুড়ি উড়াতে গিয়ে। এদিকে কিশোরগঞ্জের অষ্টগ্রামে বজ্রপাতে 3 কৃষক নিহত হয়েছেন। নেত্রকোনার কলমাকান্দা ও মদনে বজ্রপাতে এক মাদ্রাসা শিক্ষক ও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এছাড়াও বজ্রপাতে সুনামগঞ্জে একজন ও ফেনীতে একজনের মৃত্যু হয়েছে। আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, গত 6 ঘন্টায় দেশের উত্তর পূর্ব অঞ্চলে বৃষ্টিপাত বেশি হয়েছে। বৃষ্টির সাথে দমকা হাওয়াও ছিল। আগামী এক সপ্তাহের মধ্যে তাপপ্রবাহ আসার সম্ভাবনা বাংলাদেশে খুব কম আছে। অর্থাৎ আগামী এক সপ্তাহে কম বেশি বৃষ্টিপাতের প্রবণতাটা একটু বেশি থাকবে। বৃষ্টিপাতের সঙ্গে লাইটেনিং থাকবে, বজ্র বৃষ্টি থাকবে, কখনো বিক্ষিপ্ত শিলা বৃষ্টি থাকবে এবং দমকা ঝড়ো বাতাস থাকবে, যেটাকে আমাদের আঞ্চলিক ভাষায় আমরা কালবৈশাখী বলে থাকি। আবহাওয়া অফিসের তথ্য মতে দেশে প্রতি বছর গড়ে 300 জন মানুষ বজ্রপাতে মৃত্যুবরণ করেন, যাদের 72% কৃষক। শান্তা ইসলাম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আন্তর্জাতিক প্রসঙ্গ। কাশ্মীর ইস্যুতে চলমান উত্তেজনার মধ্যেই বিভিন্ন দেশে বিক্ষোভ করছেন ভারতীয়রা। রোববার ভারতীয়দের বিক্ষোভের পর লন্ডনে পাকিস্তান হাই কমিশনে হামলার ঘটনা ঘটেছে। এদিকে কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণ রেখায় রোববারও 2 দেশের সেনাদের মধ্যে গোলাগুলির খবর পাওয়া গেছে। অন্যদিকে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে পাকিস্তানে হামলার প্রস্তুতি নিচ্ছে মোদী সরকার। এবার জানাবো খেলার সংবাদ। নাজমুল হাসান পাপনের সময়কার বোর্ডের একাধিক বিষয় তথ্য চেয়ে বিসিবিকে চিঠি দিয়েছে দুদক। পূর্বাঞ্চল স্টেডিয়ামে কনসালটেন্ট নিয়োগ সহ বিপিএল এর খরচ, পরিচালকদের বিদেশ ভ্রমণ সহ বিভিন্ন বিষয়ের তথ্য চেয়েছেন তারা। বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন জানান, সব বিষয়ে সহযোগিতা করা হচ্ছে দুদককে। এরই মধ্যে বিসিবি ঘুরে গেছে দুদক কর্মকর্তারা। এবার সংস্থাটির পক্ষ থেকে ক্রিকেট বোর্ডকে নতুন চিঠি, আর্থিক সহ জানতে চাওয়া হয়েছে নানা বিষয়। মোট 27 বিষয়ে নতুনভাবে জানতে চায় দুদক। এর মধ্যে রয়েছে পূর্বাঞ্চল স্টেডিয়াম নির্মাণে কনসালটেন্ট ও ঠিকাদার নিয়োগ, আয় ব্যয়ের অডিট প্রতিবেদন, লজিস্টিক অ্যান্ড প্রোটোকল বাবদ খরচ সহ বিদেশি কোচ নিয়োগের দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের নাম ঠিকানা এবং পরিচালকদের বিদেশ সফর সহ বিভিন্ন বিষয়। বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন বলেন, তাদেরকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। দুদক থেকে চিঠি দিচ্ছে, ওরা আসছে পাশে করে যাদের দেওয়া হচ্ছে, যাদের দেওয়া হচ্ছে। সাবেক বিসিবি বস নাজমুল হাসান পাপন এবং বর্তমানে ফারুক আহমেদের বোর্ডে নানা ঘটনায় দেশের ক্রিকেট সংস্থায় অস্থিরতা। মাঠের খেলার চেয়ে তাদের ব্যস্ততা বেড়েছে মাঠের বাইরে নানা ঘটনায়। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।